হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে ভাই আমরা মুক্তিবেগ নিয়ে আলোচনা করব। সো মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে মুক্তিবেগ খুবই সিগনিফিকেন্ট একটা টপিক এন্ড খুবই মজার একটা টপিক আসলে। সো এই টপিকটা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে পারি, এখান থেকে যে টাইপেরই সিকিউ এমসিকিউ বা অ্যাডমিশনের কোশ্চেন আসুক, আমরা কিন্তু সব টাইপের ম্যাথ প্রবলেম গুলো সলভ করতে পারবো, উইথ থিওরি গুলো আমরা সলভ করতে পারবো। ঠিক আছে? সো আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের মুক্তিবেগ নিয়ে ইন ডিটেলস আলোচনা করা। সেম ভাবে এটার উপর আমরা সিকিউ এমসিকিউ, বোর্ড অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেন সবগুলাই কিন্তু এখান থেকে সলভ করব। ঠিক আছে? সো আমরা চলো এটার ব্যাকগ্রাউন্ডটা দেখে আসি যে এই জিনিসটা আসলে কি। ওকে, সো এটা মুক্তিবেগ বলার আগে ভাইয়া জাস্ট সিম্পলি কিছু কথাবার্তা বলা যায়। যেমন যদি আমি বলি যে ভাই তুমি যখন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করো, ও কি হয়, একটা উচ্চতা যায়, যাওয়ার পরে আবার ফিরে আসে না? আচ্ছা, এইভাবে ধরো তুমি আরো জোরে নিক্ষেপ করলা, তাহলে কি আর একটু উপরে উঠবে? যত তুমি জোরে নিক্ষেপ করবা ওইটার উচ্চতা কিন্তু তত বেশি হবে। একটা সময় কি এত বেগে নিক্ষেপ করা যায় না যে ওর উচ্চতা এত বেশি হবে যে পৃথিবীর যে মহাকর্ষীয় যে ক্ষেত্র আছে ওইটাকে অতিক্রম করে বাইরে চলে যাবে, ফলে আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না। ঠিক আছে? ধরো আমি যদি এক্সাম্পলটা এইভাবে দিই, যে ধরো তোমার কাছে ধরো এই যে পৃথিবী। ওকে, তো তুমি এইখান থেকে একটা ভেলোসিটিতে নিক্ষেপ করলা, ও এই পরিমাণ হাইটে উঠছে H1, আর একটু জোরে নিক্ষেপ করলা, তারপরে H2 তে উঠছে। ঠিক আছে? বুঝা গেছে? তো অনেক জোরে যদি আমি নিক্ষেপ করি, সে এমন একটা জায়গায় চলে গেল, এটাকে আমি বলতে পারি ধরো ইনফিনিটির দিকে চলে গেছে, এমন একটা জায়গায় চলে গেল ও আর ফিরে আসলো না। ঠিক আছে? তখন এই ঘটনাটাকেই আমরা বলতে পারি যে ও আসলে কি হয়েছে, পৃথিবীর যে মহাকর্ষীয় ক্ষেত্র থেকে বাইরের দিকে চলে গেছে, ওকে আর পৃথিবীতে ফিরে আনা সম্ভব না। ঠিক আছে? কারণ আমি বেশি বেগ দিছি, মানে ওর মধ্যে বেশি শক্তি সঞ্চার হয়েছে, এই জন্য কি করতে পারছে, মহাকর্ষ বা পৃথিবীর যে মহাকর্ষ বলটা তাকে অতিক্রম করে বাইরে চলে যেতে পারছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে ন্যূনতম, আমরা কি বলবো ভাই, ন্যূনতম যে পরিমাণ বেগ দিলে কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষ বলকে অতিক্রম করে বাইরে চলে যেতে পারে। বাইরে বলতে মহাশূন্যে ভাই, বাইরে চলে যেতে পারে, চলে যেতে পারে, তাকে কি বলে ভাই, তাকে বলে হচ্ছে আমাদের মুক্তিবেগ। মানে পৃথিবী থেকে ওকে বের করে দেওয়া হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে, ইংলিশে বলে স্কেপ ভেলোসিটি। স্কেপ মানে পালিয়ে বাঁচা। ঠিক আছে? আচ্ছা, তার মানে ব্যাপারটা এরকম হয়েছে ভাইয়া, যে আমি যদি একটা বস্তুকে মানে কম বেগ দিই, ও কম উচ্চতায় উঠবে, বেগ যদি বাড়িতে বাড়িতে দেখা গেছে তার উচ্চতাও বাড়তেছে, এমন একটা উচ্চতা চলে আসবে যে ওইখানে তোমার পৃথিবীর যে মাধ্যাকর্ষণ বলটা অনেক দুর্বল, ফলে আর ও কখনো পৃথিবীতে ব্যাক করবে না। তো যত ন্যূনতম যে পরিমাণ বেগে নিক্ষেপ করলেও পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তিকে বা মাধ্যাকর্ষণ বলকে অতিক্রম করে বাইরে চলে যেতে পারবে, সেই বেগটাকে আমরা কি বলি, মুক্তি বেগ বা স্কেপ ভেলোসিটি। ঠিক আছে? তাহলে ন্যূনতম যে পরিমাণ বেগ দেওয়া হয়, ঠিক আছে, এর থেকে বেশি দিলে কি যাবে না? হ্যাঁ, এর থেকে বেশি দিলেও যাবে, বাট তুমি যদি মিনিমাম এইটুকু বেগ দাও তাহলে সে কি, তাহলেও যাবে, এবং এর থেকে বেশি দিলেও ইজিলি যাবে। তাহলে এই মুক্তি বেগের মানটা আসলে কত? যদি আমরা বলি ভাই পৃথিবীর জন্য মুক্তি বেগ, ইংলিশে বলে স্কেপ ভেলোসিটি কে ভিই দিয়ে প্রকাশ করা হয় নরমালি। পৃথিবীর জন্য এটা হচ্ছে ভাইয়া 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে তুমি পৃথিবীতে যে কোনো একটা বস্তুকে যদি এত বেগে নিক্ষেপ করো, ডাজেন্ট ম্যাটার কোন দিকে নিক্ষেপ করছো, উপরের দিকে নিক্ষেপ করতে পারো, অ্যাঙ্গেলে নিক্ষেপ করতে পারো, ভূমির সমান্তরালে নিক্ষেপ করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কি হবে ভাইয়া, ওইটা হচ্ছে তোমার এত কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি তুমি নিক্ষেপ করো, তাহলে ও পৃথিবীর মাধ্যাকর্ষণ বলটাকে অতিক্রম করে বাইরে চলে যেতে পারবে। ঠিক আছে? ওকে, আর নিক্ষেপ করার ব্যাপারটা হচ্ছে তুমি যে কোনো অ্যাঙ্গেলে নিক্ষেপ করতে পারো, কোনো সমস্যা নাই, তবে মিনিমাম হচ্ছে কি সমান্তরালে নিক্ষেপ করতে হবে। এর নিচে চলে গেলে তো তুমি সারফেসের দিকে মেরে ফেলতেছো, ওটা তো হিসাব আলাদা। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি ভাইয়া, এই বিষয়টা আসলে কিভাবে ঘটে সেটা একটু এক্সপ্লেইন করা। হ্যাঁ, তোমরা নিউটনের
ক্যানন বল এক্সপেরিমেন্টটা দেখছো কিনা, সেটাতে খুব ভালো একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এরকম ভাইয়া, যে একটু খেয়াল করো, কাহিনীটা ছিল এরকম। ওয়েট, ওকে। সো এখানে যে নিউটন ক্যানন বল এক্সপেরিমেন্টে যেটা করছিল, যে ও আসলে একটা পাহাড়ের উপর উঠে দাঁড়াইছে, ঠিক আছে? এটা এটা ধরো একটা পাহাড়, এটা তো পৃথিবী, পাহাড়ের উপর উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে দেখা গেল যে তুমি যদি একটা ভেলোসিটিতে ওকে নিক্ষেপ করো, মানে কোন একটা বস্তুকে নিক্ষেপ করো, এই পাহাড়ের উপর থেকে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করবা, নিক্ষেপ করলে দেখা গেছে তুমি আস্তে নিক্ষেপ করলে সে এখানে পড়ে, আর একটু জোরে নিক্ষেপ করলে সে আর একটু দূরে যেয়ে পড়ে, আর একটু জোরে নিক্ষেপ করলে সে আর একটু দূরে যেয়ে পড়ে, ঠিক আছে? এইভাবে যখন তুমি বেগটাকে বাড়িয়ে থাকবা, একটা সময় দেখা গেছে তুমি বেগটা যখন তুমি তুমি যখন বেগটা হচ্ছে প্রায় 7.9 কিলোমিটার পার সেকেন্ড এর মতো করে ফেলবা, ঠিক আছে? এর মতো করে ফেলবা, বা আমি বলবো এর থেকে একটু কম করবা, ঠিক আছে? ভেলোসিটি তুমি যদি এর থেকে একটু কম করো, ভেলোসিটি যদি তোমার 7.9 কিলোমিটার পার সেকেন্ড থেকে কম হয়, তখন দেখা যাবে কি, তখন যেটা হয় যে ধরো তুমি ভেলোসিটি বাড়াইতেছো, তাহলে কি হবে, বাড়তে বাড়তে একটা সময় দেখা গেছে ও একবারে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে আবর্তন করা শুরু করে দিবে। যদি তোমার ভেলোসিটিটা কেমন হয়, যে 7.9 কিলোমিটার পার সেকেন্ড থেকে একটু কম হয়। এই ভ্যালুগুলো কই থেকে আসছে এটা আমরা সামনে আলোচনা করব, ঠিক আছে? ওটা নিয়ে কোনো ইস্যুস না, ওকে? আচ্ছা, তাহলে তখন কি হবে ভাইয়া, তখন হচ্ছে উপবৃত্তাকার পথে পৃথিবীকে মানে প্রদক্ষিণ করবে, এবং তার পরিণতি কি হবে বলো, এক সময় ভূপৃষ্ঠে পতিত হবে, এন্ড এক সময় পতিত হবে। এটা হচ্ছে তার সিনারিও, ঠিক আছে? তার মানে দেখো তুমি বেগ কিন্তু বাড়াইতেছো, তুমি এই যে পাহাড়ের উপর থেকে যে বলটাকে নিক্ষেপ করতেছো তার কিন্তু বেগ বাড়াইতেছো, বাড়াইতে বাড়াইতে যখন তুমি 9.7 এর কাছাকাছি নিয়ে আসবা বা তার থেকে কম রাখবা, তখন যেটা হবে ওইটা উপবৃত্তাকার পথে পৃথিবীকে আবর্তন করতে থাকবে, আমরা এক সময় ভূপৃষ্ঠে পতিত হয়ে যাবে, ঠিক আছে? এবার আসো 2 নম্বর কেস। তাহলে 1 নম্বর কেস হচ্ছে এইটা, বুঝছো? 1 নম্বর কেস হচ্ছে এই যে এটা, যে উপবৃত্তাকার কক্ষপথে সে আবর্তন করে আবার কি এখানে একটা সময় ভূপৃষ্ঠে পতিত হয়ে যাবে। এবার দেখো 2 নাম্বার কেস। 2 নাম্বার কেসটা কেমন ভাইয়া, তোমার যদি বেগটা 7.9 কিলোমিটার পার সেকেন্ড এরকম হয়ে যায়, তখন কি হবে? তখন দেখো কি হয়েছে, দেখো তুমি ধরো এখান থেকে একটা বল মারতে পারো অথবা বুলেট মারতে পারো। তো সাপোজ চিন্তা করো একটা বন্দুক তুমি পাহাড়ের উপর থেকে এভাবে মারছো, কত বেগে মারছো ভাইয়া? 7.9 কিলোমিটার পার সেকেন্ড বেগে মারছো। তাহলে কি হবে জানো ভাইয়া, এই যে তোমার যে বন্দুকটা আছে না, মানে বন্দুকের যে গুলিটা আছে, সেই গুলিটা একটা বৃত্তাকার পথে আবর্তন করে কি হবে জানো, তুমি ধরো সামনের দিকে তাকায় রয়েছো, তোমার পিছন দিকে মাথার মধ্যে এসে মারিয়া দিবে। মানে ধরো তুমি মাথা হেডশট, মানে মাথার এইভাবে হচ্ছে মাথার সমান্তরালে বা মাথার অভিমুখী তুমি হচ্ছে গুলিটা মারছিলা, তাহলে একবারে ঘুরে আইসা তোমার একবারে মাথার পিছনে গুলিটা লাগবে, ঠিক আছে? একটা বৃত্তাকার পথে ঘুরে আসবে। কখন এটা আসে? যখন তুমি ভি ইকুয়াল টু 7.9 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট বা কোনো বল যে কোনো বস্তুকে নিক্ষেপ করো, ঠিক আছে? এই ঘটনাটা ঘটে তখন বৃত্তাকার কক্ষপথে উপগ্রহের মতো, এটা একটা স্যাটেলাইটের মতো আচরণ করবে, পৃথিবীকে আবর্তন করবে। বুঝে গেছে এই কাহিনীগুলা? তুমি যদি মোট কথা সেটা একটা স্যাটেলাইট হয়ে যাবে, এটা কিন্তু অলমোস্ট স্যাটেলাইটের একটা ভেলোসিটি, ঠিক আছে? এটা আমরা পড়বো সামনে।
সো তখন তো বলবো যে এই যে 7.9 এটা কই থেকে আসছে। ওকে, সেম ভাবে দেখো 3 নাম্বার যদি আমি একটু এখানে ক্লিয়ার করে দিই, বেগের মান যদি ভাইয়া 7.9 কিলোমিটার পার সেকেন্ড থেকে বেশি হয়, এত থেকে বেশি হয়, তখন যেটা হবে যে তোমার উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকবে পৃথিবীকে একটা উপগ্রহ হিসাবে। কি হিসাবে আবর্তন করতে থাকবে? উপবৃত্তাকার কক্ষপথ। এই যে তখন এইভাবে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকবে, এই যেটা। ঠিক আছে, তুমি বেগ বাড়িয়ে দিছো, তখন উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকবে। তখন কি হয়? উপবৃত্তের আমি বলছিলাম দুইটা ফোকাস হয়, তাহলে পৃথিবী যে কোনো একটা ফোকাসে থাকবে এবং তার চারপাশে হচ্ছে তোমার ওই বল বা গুলি বা বস্তুটা আবর্তন করতে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা থেকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হইতে পারছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তখন উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে আবর্তন করবে। ঠিক আছে, তাহলে এই তিনটা কেস কিন্তু আমি ক্লিয়ার হয়েছি। 4 নাম্বার কেস চিন্তা করো এইবার। ওকে, তোমার ভেলোসিটি যদি এরকম হয়, দেখো ভেলোসিটি যদি তোমার এরকম হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কার সমান ভাই? আমরা একটু আগে বলছিলাম মুক্তিবেগ কতটুকু হয় তোমার, মুক্তিবেগ কিন্তু হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো যদি তুমি এই বেগটাকে মুক্তিবেগে সমান করে ফেলো, মুক্তিবেগে সমান করে ফেলছো না, মুক্তিবেগে যদি সমান করে ফেলো তাহলে দেখা যাবে পরাবৃত্তাকার পথে, পরাবৃত্তাকার যেটাকে ইংলিশে বলে প্যারাবোলা, তোমরা যারা হায়ার ম্যাথে কোনিক্স পড়ছো তারা তো জানবা, পরাবৃত্তাকার পথে পৃথিবী থেকে বের হয়ে যায়। বের হয়ে কোথায় যায়? অসীমে চলে যায়, অনেক দূরে চলে যায়। কেন যায় ভাই এটা? বিকজ এটা হচ্ছে ওই যে মুক্তিবেগ। দেখো তাহলে দেখো 4 নাম্বার কেসে কি হয়েছে, তুমি যখন অনেক দূরে নিক্ষেপ করছো, এই যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যখন নিক্ষেপ করছো, তখন পরাবৃত্তাকার পথে কোথায় চলে গেছে? দেখো পৃথিবী থেকে বাইরের দিকে চলে গেছে, এটাই হচ্ছে মুক্তিবেগ। এর থেকে যদি বেশি বেগে নিক্ষেপ করো, যেমন তোমার ভির মানটা যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড থেকে বেশি হয়, বেশি হলে তখন কোন পথে পৃথিবী থেকে বের হয়ে যাবে? দেখো তার থেকে বেশি দিলে অধিবৃত্তাকার পথে পৃথিবী থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, পৃথিবী থেকে বের হয়ে যাবে। বুঝে গেছে? সো এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকলে আশা করি তোমার এখানে কোনো প্রবলেম হবে না। এই জিনিসটা একটু সুন্দরভাবে লেখা যায়। ঠিক আছে, যেমন ধরো সুন্দরটা হচ্ছে এটা, এটা একটা রেঞ্জ দিয়ে দিই তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। রেঞ্জটা হচ্ছে এরকম যে ভাইয়া ভির যে মানটা আছে, সরি, ভির মানটা অবভিয়াসলি 7.9 থেকে বড় হইতে হবে এবং 11.2 কিলোমিটার পার সেকেন্ড থেকে ছোট হইতে হবে। যদি এরকম সিনারিও থাকে, ঠিক আছে, তখন দেখা গেছে সেটা উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে আবর্তন করে। আর নিচের দুইটা কেসের জন্য কি হয়? পৃথিবী থেকে বের হয়ে যায় সীমারেখা থেকে। তো আশা করি আমরা মুক্তিবেগ ব্যাপারটা বুঝতে পারছি। যে বেগে নিক্ষেপ করলে ও পৃথিবীর আকর্ষণকে ভেদ করে বাইরে চলে যায়, দূরে চলে যায়, আর পৃথিবীতে ফিরে আসে না, সেটাই হচ্ছে তার মুক্তিবেগ। এখন আমাদের যেটা করতে হবে, মুক্তিবেগের রাশিটা কিভাবে বের হয়েছে বা ওটার ফর্মুলা গুলা কি, A to Z আমরা কভার করবো এখান থেকে। ঠিক আছে, ওকে। এবার আসো ভাইয়া, মুক্তিবেগের রাশিমালা বের করার জন্য আমাকে ছোট একটা টপিক আগে পড়ে নিতে হবে। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভাইয়া মহাকর্ষীয় বিভব শক্তি। বিভব শক্তির নাম তোমরা শুনছো, বিভব শক্তির একটা নাম হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ভাই সঞ্চিত শক্তি। ঠিক আছে, নাম শুনছো কিনা তোমরা? বিভব শক্তি, সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি, বা এটাকে আমরা কি বলতে পারি ভাই? স্থিতি শক্তি। ঠিক আছে,
এখন তোমরা ছোটবেলায় একটা জিনিস কিন্তু পড়ে ফেলছো অলরেডি, মনে আছে কিনা জানি না, যে ইপি ইকুয়াল টু mgh, তাই না? তার মানে কোন একটা বস্তুকে যদি h উচ্চতায় তুলে দেই, তাহলে তার মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি বা বিভব শক্তি জমা হবে সেটা হচ্ছে mgh। বাট বাট এখানে একটা কথা আছে, ইজ ইট রাইট? এই ফর্মুলাটা কি আমাদের, এই ফর্মুলাটা কি এখানে রাইট বলো? এই ফর্মুলাটা কি এখানে রাইট? এটা রাইট না। কেন রাইট না? তার একটা রিজন আছে। তোমরা যখন ছোটবেলায় করছো, মানে ক্লাস 9 যখন করছো যে ইপি ইকুয়াল টু mgh, তখন তোমাদের মনে হয় নাই যে ভাইয়া বস্তুকে ধরো আমি 100 কিলোমিটার উপরে উঠাইলাম ভূপৃষ্ঠ থেকে, কত কিলোমিটার উপরে উঠাইলাম? 100 কিলোমিটার। এটা তো ভূপৃষ্ঠ, ঠিক আছে? তো 100 কিলোমিটার উপরে যখন উঠাইছি, তখন আমাদের আমি যদি ইপি এভাবে করি যে ইপি ইকুয়াল টু কত mgh, তখন তোমার মনে কি কোয়েশ্চেন আসে নাই ভাইয়া? আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাইতে থাকি তত হলো অভিকর্ষ ত্বরণ দুর্বল হয়ে যায়, কারণ অত দূরে পৃথিবী আগের মতো আকর্ষণ করতে পারে না। তো যদি অভিকর্ষ ত্বরণ উপরে গেলে কমেই যায়, তাহলে আমি বারবার কেন এখানে 9.8 বসাইতেছি? নাকি এটা একটু চেঞ্জ আসবে? এটা আসলে একটু চেঞ্জ আসে। তখন কিন্তু তুমি 9.8 বসাইতে পারবে না, কারণ এই হাইটটা কিন্তু অনেক বড়। 100 কিলোমিটার উচ্চতায় জি এর মান কিন্তু অনেক কমে যায়। তাহলে তুমি জি এর মান যদি 9.8 বসাও, তাহলে কি তোমার অ্যাকচুয়াল রেজাল্টটা দিবে? দিবে না, ঠিক আছে? এই জন্য এটাকে হালকা একটু চেঞ্জ করে নিতে হয়, বা এটার অ্যাকচুয়াল ফর্মটা আমাদেরকে ইউজ করতে হবে। হ্যাঁ, এবং তার আগে একটা কথা বলে নিই, এখানে আবার বলবো ভাই তাহলে আমরা যে এটা ইউজ করি এটা কি ভুল? না। ধরো তুমি 1000 2000 মিটারের জন্য ইউজ করতেছো, 1 কিলোমিটার 2 কিলোমিটার জন্য ইউজ করতেছো, ওইখানে সিগনিফিকেন্ট চেঞ্জ আসে না, ঠিক আছে? বাট এটা কিন্তু অ্যাকচুয়াল আমার ফর্মুলা না, ঠিক আছে? কারণ এটা তখনই আমি ইউজ করতে পারতাম যখন আমাদের জিটা কনস্ট্যান্ট হইতো, কিন্তু জি কখনো কনস্ট্যান্ট না। বুঝা গেছে? ওকে। তাহলে আমরা যে মহাকর্ষীয় বিভব শক্তি বা সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি, এটাকে তোমার ইউ দিয়ে প্রকাশ করা যায়, ইউ দিয়ে প্রকাশ করতে পারো, অথবা তুমি চাইলে ইপি দিয়েও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে ইউর মানটা হয় এরকম হবে যে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর। এই ফর্মুলাটা আমাদের প্রচুর কাজে লাগবে এখানে, ঠিক আছে? এই ফর্মুলাটা এখানে প্রচুর কাজে লাগবে। এখানে ভাই পরিচয়টা একটু দিয়ে দিই, ঠিক আছে? এটা মনে রাখবা, কতগুলা কেস একটু মাথায় রাখবা। নাম্বার 1, যে আমার যে মহাকর্ষীয় বিভব শক্তি সবসময় কি হবে? মহাকর্ষীয় বিভব শক্তি ঋণাত্মক হয়, সবসময় কি হবে? ঋণাত্মক হবে। এটা কেন হবে এটার আলোচনা আমরা লেকচার 4 এবং 5 এ অলরেডি করছি, ওটা তোমরা দেখে নিবা। মহাকর্ষীয় বিভব শক্তি অলওয়েজ ঋণাত্মক হয়। ওকে, নাম্বার 1, এটা আমরা একটু মাথায় সেট করে নিব। যারা এই ক্লাসটা মানে জাস্ট শুধু এই ক্লাসটা করতেছো, এটা মাথায় সেট করে নিবা, কোনো সমস্যা নাই। রিজন জানার জন্য ওই লেকচারগুলো দেখতে হবে, ওখানে ডিটেইলস আমরা আলোচনা করছি। 2 নাম্বার হচ্ছে যে এই যে এম এম হচ্ছে, ধরো এই যে এটা হলো কি, যে বড় বস্তু, লাইক ধরো আমি বলতে পারি লাইক ধরো পৃথিবী, ঠিক আছে? পৃথিবী বা অন্য কোনো গ্রহ, অন্য কোনো গ্রহ মানে পৃথিবী স্কুলে পৃথিবী, অন্য কোনো গ্রহ স্কুলে অন্য কোনো গ্রহ। 3 নম্বরে দেখো স্মল এম মানে কি? বস্তুর ভর। তুমি যে বস্তু নিয়ে চিন্তা করতেছো ওইটা বস্তুর ভর হবে। আর আর হচ্ছে কি, আর হচ্ছে সেন্টার থেকে সেন্টারের ডিসটেন্স, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। শেষ, এতটুকু মনে রাখলে হবে। কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, মানে দুইটা বস্তু থাকে না, তাদের দুইটা বস্তুর মধ্যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। তাহলে এইটা থাকলেই মোটামুটি আমরা এখানে বিভব শক্তি বা স্থিতি শক্তি বা সঞ্চিত শক্তি আমরা বের করে নিতে পারবো। এন্ড এটা অলওয়েজ কি হয়? ঋণাত্মক হয়। তাহলে ভাই এটা হচ্ছে একটা এনার্জি। ওকে, তো এতটুকু যদি আমরা জানি, আমরা কিন্তু ইজিলি আমরা কিন্তু ডেরিভেশনটা করে ফেলতে পারি। কিসের ডেরিভেশন করব? আমরা ডেরিভেশন করব হচ্ছে আমাদের মুক্তিবেগের রাশিমালাটা কিভাবে বের করা লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, চিন্তা করো যে আমরা একটা পৃথিবী আঁকি, হ্যাঁ? ওকে, সরি, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এখন আমি তোমাকে বলছি এই পৃথিবী থেকে কোন একটা বস্তুকে আমি নিক্ষেপ করব, তার মুক্তিবেগের মান কত হবে। ওকে, তাহলে ধরো পৃথিবীর এই জায়গা থেকে কোন একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, তুমি যেদিকে ইচ্ছা নিক্ষেপ করো, ভূমি সমতলে নিক্ষেপ করতে পারো বা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করতে পারো। ধরলাম এইভাবে নিক্ষেপ করা হয়েছে। এইভাবে নিক্ষেপ করে কোথায় পাঠাবে বলতো? একবার অসীমে পাঠাবে, বা এমন জায়গায় পাঠাবে যেখানে আসলে মহাকর্ষীয় ক্ষেত্রটা কাজই করে না। সেটা আসলে কোথায় বলতো?
এই যে পৃথিবী যে আকর্ষণ করতেছে, তোমরা তাত্ত্বিকভাবে জানো যে মহাকর্ষ বলটা কিন্তু অসীম পর্যন্ত কাজ করে। তো এই পৃথিবীর আকর্ষণ বলটা অসীম পর্যন্ত কাজ করার কথা, তাহলে কোন জায়গায় পাঠালে পৃথিবী ওকে আকর্ষণ করে নিজের জায়গায় আনতে পারবে না? অলমোস্ট কি অসীম বলা যায় না ওটাকে? এখন তুমি আবার বলতে পারো ভাইয়া এটা কি কখনো পসিবল, অসীমে কি যাওয়া পসিবল? আমরা অসীম ধরে নিতেছি, কিন্তু এটা একটা সিগনিফিকেন্ট ডিস্টেন্স যাওয়ার পরে কিন্তু পৃথিবীর মহাকর্ষ বলটা এত দুর্বল হয়ে যাবে, তুমি এটাকে কিন্তু তখন ইগনোর করতে পারবা। সো আমরা হিসাবে আমরা অসীম ধরেই করব, বাট এটা হ্যাঁ এটা প্র্যাকটিক্যালি কিন্তু হয়। বোঝা গেছে? ওকে। কারণ একটা ডিস্টেন্স অতিক্রম করার পরে এটা এত দুর্বল হয়ে যাবে, সেটার মান অনেক ছোট, সেটাকে তুমি ইগনোর করতে পারবা। ওকে, তাহলে এটাকে কোথায় চলে যাচ্ছে বলো তো? অসীমে চলে যাচ্ছে, তাই না? ওকে, তাহলে এবার এখানে মিলায় দেখো যে এই পয়েন্ট থেকে অসীমে চলে গেল। আচ্ছা, তাহলে অসীমে যখন চলে যাচ্ছে তখন তার উপরে কি কোনো পৃথিবীর আকর্ষণ বল কাজ করে না? এই কথাটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, অসীমে যখন চলে গেছে তখন তার মধ্যে আসলে কি পরিমাণ শক্তি আছে ওই ব্যাপারটা দিয়ে আমরা আসলে কাজটা করে ফেলবো। ঠিক আছে, এই জন্য আমরা এখানে যেটা ইউজ করবো ভাইয়া, যান্ত্রিক শক্তির নিত্যতা, এইটা আমরা ইউজ করলেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। কিভাবে? এটাও কি এটা কি তার ইনিশিয়াল অবস্থা না? ইনিশিয়াল মানে কি? তার শুরুর অবস্থা। আচ্ছা, তাহলে শুরুর অবস্থায় তার যান্ত্রিক শক্তি কেমন ছিল? এটাকে আমরা বলতে পারি ইউ আই। মানে ইউতে হচ্ছে কি স্থিতি শক্তি বা বিভব শক্তি, আমরা একটু আগে পড়ে আসছি। ইউতে কি বলো? ইউ মানে কি স্থিতি শক্তি বা বিভব শক্তি। ওকে, তাহলে ইউ আই, আর কাইনেটিক এনার্জি এটাকে তুমি দিতে পারো কে আই। কারণ আমরা জানি কি যান্ত্রিক শক্তির নিত্যতা কি বলে, যে মানে যে কোনো একটা বিন্দুতে তাদের যান্ত্রিক শক্তি মানে হলো গতিশক্তি বিভব শক্তি সমষ্টি কি থাকবে? সমান থাকবে। তার মানে ইনিশিয়ালি তাদের যে বিভব শক্তি আর গতিশক্তি ছিল তাদের সমষ্টি, ফাইনালি তাদের যে বিভব শক্তি, ফাইনালি তাদের যে গতিশক্তি হবে, এই দুটা কি থাকবে? সমান থাকবে। এতটুকু বোঝা গেছে? ওকে, এবার তোমরা মানগুলো একটু বসায় দাও, তাইলে কাজ শেষ। ইনিশিয়ালি যখন ছিল, দেখো তো ইনিশিয়ালি সে কোথায় ছিল? এইখানে ছিল না? ইনিশিয়ালি যখন এখানে ছিল তাদের মধ্যে ডিস্টেন্স কতটুকু বলো? এতটুকু না? ওকে, এটাকে আর বলা যায়? ওকে, পৃথিবীর ভর হচ্ছে কত? বড় এম। আর এইখানে যে বস্তুটা আছে ওর ভর হচ্ছে কত? ছোট এম। তাইলে ইউর ফর্মুলা কি মনে আছে? যে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর আর, তাই না? এখানে আর কতটুকু? ইনিশিয়ালি সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স, তার মানে রেডিয়াস অফ দ্য আর্থ, পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, প্লাস তুমি ওকে কত বেগে? ভি বেগে নিক্ষেপ করা হয়েছে, ভি বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে ভি বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে ইনিশিয়ালি তার গতিশক্তি কতটুকু বলো? হাফ এম ভি স্কয়ার না বলো? আর এই ভি বেগটা এমন ছিল যাতে কি সে অসীমে চলে যায়, তার মানে এটা হলো এস্কেপ ভেলোসিটি, এটাকে স্পেশালি ভিই দিয়ে প্রকাশ করবা। ওকে, ও যখন অসীমে চলে গেছে তখন তার মধ্যে কি আছে বলো? তার মধ্যে কি কোনো স্থিতিশক্তি বা বিভব আছে? স্থিতিশক্তি বিভব কেন ছিল? কারণ পৃথিবী ওকে আকর্ষণ করতেছিল। এই যে যখন ও সারফেসের মধ্যে বা ভূপৃষ্ঠের মধ্যে ছিল তখন পৃথিবী ওকে আকর্ষণ করে তার মধ্যে বিভব শক্তি স্থিতিশক্তি জমা হয়েছে। কিন্তু এখন ও অসীমে চলে গেছে, ওই জায়গায় কিন্তু পৃথিবীর আকর্ষণ কাজ করতেছে না, তাহলে ওই ক্ষেত্রে তার এটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে না? আর হচ্ছে কাইনেটিক এনার্জি, অসীমে যখন চলে গেছে তখন এই যে দেখো তুমি বেগের মাধ্যমে তাকে একটা এনার্জি প্রডিউস করছো না, এনার্জি দিছো না? এই যে এখান থেকে একটা বেগ দিছো মানে কি তাকে একটা গতিশক্তি দিছো। এই গতিশক্তি কি হবে? পুরোটা খরচ হইতে 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 অসীম হয়ে যায়, কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বুঝে গেছে? মানে এইখানে দেখো বিভব শক্তিও কি অসীমে যায়, শূন্য হয়ে গেছে। এন্ড ওরে তুমি যে গতিশক্তিটা দিছো, এখানে একটা গতিশক্তি দিছো না ওরে? কেন? কারণ একটা বেগ দিছো মানে গতিশক্তি দিছো। এই গতিশক্তি কি আস্তে আস্তে কি ওর কি বেগ কি এরকম থাকবে নাকি বেগ কমতে থাকবে? কমতে থাকবে না? তুমি যে স্কেপ ভেলোসিটি দিছো এটা তো যত উপরে উঠবে বেগটা কমতে থাকবে, কমতে 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 জিরো হয়ে যাবে কোথায়? অসীমে যায়। ঠিক আছে, যেখানে তোমার আর মহাকর্ষীয় বলটা কাজ করবে না সেই অসীমে যায় বেগটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কারণ বেগ কমতেছে না, তুমি যখন যত উপরে উঠবে পৃথিবী আকর্ষণের কারণে বেগটা কমতে 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 অসীমে যায় কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে অসীমে তার কাইনেটিক এনার্জিটাও কত হয়? জিরো। বুঝা গেছে?
এইটুকু যদি বুঝে যাও তাহলে দেখো এখান থেকে আমরা ডিরেক্টলি ভি এর মানটা বের করে ফেলতে পারি। তাহলে লেখা যায় হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম এম বাই আর। ঠিক আছে, দেখো এই এম কাটাকাটি দেওয়া যায়, তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু আসে 2gm ডিভাইডেড বাই আর। সেইখান থেকে আমরা দেখো সুন্দরভাবে লিখতে পারি স্কেপ ভেলোসিটি v ইকুয়াল টু রুট ওভার অফ 2gm বাই আর। বুঝা গেছে? তাহলে আমাদের ফর্মুলা কিন্তু এখান থেকে ডিরাইভ হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু বেশি আমরা কাজ করি নাই খুব একটা। আমাদের বেসিক্যালি কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে এই যে যান্ত্রিক শক্তির নিত্যতা, এটা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো, বিশেষ করে এই সকল ম্যাথের ক্ষেত্রে। এন্ড এইটা দিয়ে অনেক কমপ্লেক্স ম্যাথ গুলা খুব মজার ভাবে মানে খুব ইজিলি মানে সলভ করা যায়। ঠিক আছে, এটা আমরা সামনে আরেকটা ম্যাথ সলভ করতে এই যে থিওরিটা আবার কাজে লাগাবো। একটা কথা মাথায় রাখবা যে আমরা ফিজিক্সে যত প্রবলেম সলভ করি যে কোনো জায়গায় এই যে শক্তি সংরক্ষণ নীতি ইউজ করে তুমি সবগুলা ম্যাথকে খুব ইজিলি সলভ করে ফেলতে পারো। এটার কিন্তু অন্যভাবে ডেরিভেশন দেখানো যায়, ঠিক আছে, ইন্টিগ্রেশনের মাধ্যমে, বাট আমি এইভাবে দেখাইলাম কারণ এটা দিয়ে আমরা ম্যাথ করবো, সো তোমার কাছে রিলেট করার সুবিধা হবে। ওকে ওকে ভাইয়া, তাহলে এটাকে আমরা হালকা একটু চেঞ্জ করব, মডিফাই করব। যেমন দেখো ভি সরি কালারটা চেঞ্জ করে নেই, ভি ইকুয়াল টু লেখা যায় দেখো রুট ওভার অফ 2gm, নিচে দেখো আর আছে কিন্তু আমি লিখতে চাচ্ছি আর স্কোয়ার, তার মানে কি নিচে একটা আর বাড়ায় দিছি, তাহলে উপরে একটা আর বাড়ায় দিতে হবে। এখন বলো এই যে রাশিটা আছে gm বাই আর স্কোয়ার, এটাকে কি লেখা যায়? gm বাই, তাহলে 2 এর জায়গায় 2 থাকবে, এই যে পার্টটুকু, এই পার্টটুকু কি লেখা যায়? এটা জি না, তাহলে 2g আর হবে। বুঝা গেছে? তাহলে ফর্মুলা কি দাঁড়াইলো আমাদের এখানে? তাহলে এই দুইটা ফর্মুলাই কিন্তু স্কেপ ভেলোসিটির জন্য ইউজ করা যায়। এখন এখানে আবার কিছু ব্যাপার স্যাপার আছে। এটা তো ভূপৃষ্ঠের জন্য আমরা ইউজ করছি, যদি ভূপৃষ্ঠ না হয়, ভূপৃষ্ঠ থেকে একটু উপরে হয়, তাহলে কি ইউজ করা যাবে না? যাবে। তখন কি করবে? তখন দেখো 2gm তো এটাই থাকবে, তখন আর এর মান যত মানে সেন্টার থেকে সেন্টার ডিসটেন্সটা বসায় দিবা। যেমন ধরো তুমি দেখো যে আমি জাস্ট ক্লিয়ার করে দিই, তাহলে তোমাদের কাছে সুবিধা হয়ে যাবে। যে ধরো এখানে যদি এরকম কেস থাকে, এটা হলো ধরো 1 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে ধরো তোমার 2 নম্বর ফর্মুলা, 3 নম্বর কেস যদি এমন হয়, h উচ্চতায় স্কেপ ভেলোসিটি কত হবে? তখন সেটাকে আমি দেখো h উচ্চতায় যদি লিখি, তাহলে এটাকে দুইটা ভার্সন লেখা যায়, 2 জি প্রাইম মানে ওই h উচ্চতায় যে তার যে জি হয় সেটা, আর কত হবে? আর প্লাস এইচ হবে। ভাইয়া আর প্লাস এইচ কেন? সেন্টার থেকে ভূপৃষ্ঠ সারফেসে হচ্ছে আর, আর এইচ উচ্চতা মানে ওইখানে এইচটা অ্যাড করে দিছি। এবং সেম ভাবে দেখো এখান থেকে থাকে স্কেপ ভেলোসিটি ভি রুট ওভার 2gm, এইগুলো তো থাকবেই, জাস্ট চেঞ্জ হবে কোনটা? নিচে দেখো ডিসটেন্সটা, আগে ছিল ডিসটেন্স এখান থেকে এখানে, এখন তুমি আর উপরে উঠে দিছো, এখন কত হবে? আর প্লাস এইচ। ঠিক আছে, তাহলে এই যে ফর্মুলা গুলো যদি আমাদের জানা থাকে, এখানে কি আর প্রবলেম হওয়ার কথা বলো? তাহলে এই 1 2 এই কয়েকটা ফর্মুলা জানলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। যদি আমি এখানে চাইলে লিখে দিতে পারি বা না লিখলে হবে, এটা তোমরা বুঝে গেছো আই গেস, আমরা ম্যাথ করার সময় আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মুক্তিবেগের বেসিক কনসেপ্ট গুলা। তো আশা করি মুক্তিবেগ নিয়ে আমাদের আসলে কোনো প্রবলেম নাই। এখন আমরা কি করব, এখান থেকে ভাই আমরা এমসিকিউ সলভ করা শুরু করে দিব, এমসিকিউ এবং সিকিউ গুলা। ঠিক আছে, এবার চলে আসো এখানে। বলছে ভাই পৃথিবীতে মুক্তিবেগের মান কত? এটা তো আমরা অলরেডি জানি 11.2 মিটার পার, সরি এই তো এখানে তো এই যে আমি ভুল করে ফেলছি তাড়াহুড়োয়, তো তোমরা তো ভুল করবে, এটাই আমি বলতে নিছিলাম আর কি, যে এখানে কিন্তু প্রচুর ভুল হয়। এটা যেমন 11.2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, ভাই মিটার পার সেকেন্ড তো হবে না, এটা কিলোমিটার পার সেকেন্ড হবে, তাহলে অ্যান্সার হবে এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অনেকে এটা তো ভুল জায়গায় দিয়ে আসবে। 16 পরে 18 চলে আসছে, আচ্ছা 17টা একটু পরে আছে, সিকোয়েন্সটা উল্টাই গেছিল আর কি। মুক্তিবেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে ভাইয়া? মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে। বস্তুর ভরের উপর কি মুক্তিবেগ নির্ভর করে? দেখো তো মুক্তিবেগের তোমরা ডেফিনেশনটা একটু দেখো, v ইকুয়াল টু কত?
রুট ওভার 2gm/r, অথবা সরি আর আরেকটা ফর্মুলা আছে কি রুট ওভার 2gr। দুইটার মধ্যে দেখো তো ওই বস্তুর ভর আছে কিনা, এই ভর কিন্তু বস্তুর না, এটা পৃথিবীর ভর। তাহলে কোনো বস্তুর ভর আছে এখানে? নাই। ফর্মুলার মধ্যে বস্তুর ভর নাই। তুমি যে কোনো বস্তুর জন্য তুমি যদি 5 কেজি ভর একটা বস্তু মারো, তার জন্য যতটুকু মুক্তিবেগ দরকার, 10 কেজি 100 কেজি 10 টন সবার জন্যই ওই পরিমাণ মুক্তিবেগই কিন্তু দরকার। তাহলে এটা ভরের উপর নির্ভর করে না। তাহলে মুক্তিবেগ কি বস্তু ভরের উপর নির্ভর করে? অ্যান্সার হবে না। এর মান পৃথিবী পৃষ্ঠে, হ্যাঁ এটা সত্য, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। হ্যাঁ দেখো তো এই যে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করতেছে না, জি। ওকে, তার মানে অ্যান্সার হবে ভাই 2 আর 3। বুঝা গেছে? ওকে, 17 নম্বরে চলে আসো। এই কোয়েশ্চেনটা মজার। মঙ্গল গ্রহের বেশ দেওয়া আছে 6000 কিলোমিটার এবং এর পৃষ্ঠে জি এর মান হচ্ছে 3.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে ওই গ্রহের পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ কত? মুক্তিবেগের যে ফর্মুলা আছে, আমরা দুইটা ফর্মুলা জানি। এখানে যেহেতু অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, তাহলে অভিকর্ষ ত্বরণ দিয়ে যে ফর্মুলাটা হয় ওটা লিখবো। তাহলে 2gr। ওকে, এখন ভাই মুক্তিবেগ কি শুধু পৃথিবীর জন্য হয় না? পৃথিবীর জন্য যেভাবে ডেরিভেশন করে যে ফর্মুলাটা পাওয়া গেছে, এটা তুমি যে কোনো গ্রহের জন্য ইউজ করতে পারবা। ওকে, তাহলে এখন যেই গ্রহের ইউজ করবা ওই গ্রহের কি অভিকর্ষ ত্বরণ বসাবা, পৃথিবীর হলে পৃথিবীরটা বসাইতাম। তাহলে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত? 3.8। আর ওই গ্রহের ব্যাসার্ধ কতটুকু বলো তো? 6000। তাহলে 6000 ইন্টু 10⁻³ 2 ইন্টু 3.8 ইন্টু 6000 ইন্টু 10⁻³। ওকে, ও সরি 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 সরি, বেশ দেওয়া আছে, সরি সরি, বেশ, এই জন্য তো বলতেছি এটা বড় বড় লাগতেছে। এটা তো ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ হবে না, তাহলে হবে কত? 3 ইন্টু 10⁻6 দিয়ে দিই একসাথে। ওকে, 4.774 মিটার পার সেকেন্ড। এখানে কিলোমিটার দেওয়া আছে, তাহলে কত হবে? 4.77 কিলোমিটার পার সেকেন্ড। 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? সো দেখো ফর্মুলা গুলো কিন্তু আসলে কঠিন না। এন্ড সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এই ফর্মুলা দিয়ে কিন্তু পরীক্ষায় ম্যাথ চলে আসে, মানে এই ছোট জিনিসগুলো দিয়ে ম্যাথ চলে আসে। ওকে, তো এটা তো আমরা সলভ করলাম। এবার আমরা কত সলভ করছি একটু আগে? আর 17 করলাম, 18, এবার হচ্ছে 19। ওকে, সো এই কোশ্চেনটা দেখো তোমরা নিজেরা সলভ করতে পারো কিনা। প্রত্যেকটা এমসিকিউ এভাবে নিজেরা দেখে একটু যাচাই করে নিবা যে ভাই নিজেরা করতে পারতেছি কিনা আলটিমেটলি সলভ। ওকে, এবার দেখো আমি সলভ করি। কোন গ্রহের অভিকর্ষ ত্বরণ হচ্ছে 1/5g এবং ব্যাসার্ধ হচ্ছে 1/5r। এখানে g হচ্ছে পৃথিবীর অভিকর্ষজনিত ত্বরণ এবং r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। গ্রহটির মুক্তিবেগ কত? ওকে, তাহলে যখন ভাই বলছি ত্বরণ আর ব্যাসার্ধ দেওয়া থাকে তখন মুক্তিবেগের কোন ফর্মুলা ইউজ করো? দুইটা তো ফর্মুলা আছে, একটা হচ্ছে 2gr আর এটা হচ্ছে √2gm/r। ঠিক আছে, তো যখন যেটা দরকার ওটা ইউজ করবা। তাহলে এখন আমরা কোন গ্রহ ইউজ করতেছি? পৃথিবী না, অন্য গ্রহ। তাহলে অন্য গ্রহের জি হবে, অন্য গ্রহের আর হবে, এটাকে প্রাইম দিলাম। ওকে, তাহলে দেখো তো অন্য গ্রহের যে জি বা অভিকর্ষ ত্বরণ জি প্রাইমের মান কত? 1/5g না? ওই যে বলে দিছে দেখো। তাহলে এখানে আমরা লিখবো 1/5g। এমন বলছে ব্যাসার্ধ হচ্ছে 1/4r। দেখছো, এটা কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ব্যাসার্ধ আর প্রাইমের মান হচ্ছে কত? 1/4r। তাহলে দেখো এখানে কি লেখা যায়? √, মজার জিনিস দেখো এখানে কত লেখা যায়? 1/20 না? 20, আর এখানে লেখা যায় 2gr। এখন মজার কি ব্যাপার জানো? যে আমি যদি লিখি √1/20, আবার দেখো লেখা যায় √2gr। এই 2gr এর মান কত বলো? এটার মান কি 11.2 কিলোমিটার পার সেকেন্ড না? কোথায় পড়ছো এটা? আমরা জানি কি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যদি তুমি বসাও মানে ভূপৃষ্ঠে প্লাস আর এর মান যদি বসাও তাহলে √2gr এর মানটাই হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো আমরা এখান থেকে তাহলে গুণ করে দিই। √1/20 ইন্টু 11.2
2.5, হ্যাঁ তাহলে কত আসতেছে ভাই 2.5 কিলোমিটার পার সেকেন্ড। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে রেজাল্ট। অত কঠিন না, খুব সহজ জিনিস। ওকে, আমরা কত শেষ করলাম? 19 শেষ করলাম, এখন আসলে 20। কোন বস্তুর মুক্তিবেগ নির্ভর করে গ্রহের ব্যাসার্ধের উপর। হ্যাঁ ভাই করে তো, মুক্তিবেগের ডেফিনেশনটা সূত্রটা লেখো তাহলে তো বুঝবা। গ্রহের ব্যাসার্ধের উপর কি নির্ভর করে? করে তো, এই যে ব্যাসার্ধ। অভিকর্ষ ত্বরণের উপর, এই যে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। বস্তুর ভরের উপর, এটা কিন্তু অলরেডি করে ফেলছি। বস্তুর ভরের উপর এটা কখনো নির্ভর করে না। যে কোনো বস্তুর ভরের জন্য তোমার মুক্তিবেগ সেম। তাহলে অ্যান্সার হবে 1 আর 2। তাহলে আমরা এখান থেকে প্রায় কতগুলো এমসিকিউ শেষ করলাম। ওকে, প্রবলেম নাই, 20টার মতো এমসিকিউ শেষ করছি। এবার আসা হচ্ছে আমরা এখান থেকে কি কি ম্যাথ দেখব। ম্যাথগুলো প্রবলেম সলভ করলে আমাদের অনেকগুলা বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 8 নম্বর ম্যাথ। দেখো ম্যাথটা একটু পড়ে দেখো তোমরা করতে পারো কিনা। পৃথিবী পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটি উল্কাপিণ্ডের মুক্তিবেগ কত? ওকে, তাহলে আমরা সলিউশন করি ভাইয়া। মুক্তিবেগের ফর্মুলা একটাই, √2gr, আর এটা 2gm/r, যেটা দরকার ওটা ইউজ করবো। ওকে, এখন পৃথিবী পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় অবস্থিত, তাহলে ওইখানে কি আর এটা ইউজ হবে নাকি অন্যটা ইউজ হবে বলতো? সেখানে তো অভিকর্ষ ত্বরণ অবভিয়াসলি জি না, জি প্রাইম, যেহেতু আমাদের কি পৃথিবী থেকে একটু উপরে বলছে না। পৃথিবী থেকে ধরো এখানে, তাহলে এখানে হাইট কতটুকু হবে? এখানে যে নতুন আর প্রাইমটা হবে সেটা কি r+h না? এখানে আর, আর এখানে কত h, আর এখানে কি জি থাকবে নাকি জি প্রাইম থাকবে? কারণ এখানে তো জি থাকবে হলো এখানে এই যে ভূপৃষ্ঠে, আর এখানে থাকবে জি প্রাইম, একটু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এইগুলো একটু বসাবো। তাহলে এটাকে আর প্রাইম দিতে পারো, তাহলে মানগুলো একটু বসাও। 2 জি এর মান এখন কি বলো, জি প্রাইমের মানটা কত হবে? জি প্রাইমের মান কিভাবে বের করা লাগে বলো? জি প্রাইমের মান বের করা লাগে gm/r²। তাহলে এখানে যখন জি প্রাইমের মান বের করতে যাবো আমরা কিন্তু উচ্চতায় জি প্রাইমের মান বের করতে পারি, তখন কি আর হয় নাকি r+h হবে? কারণ সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স নিতে হবে, সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স r+h। আর এই আর প্রাইমের মানও কি? আর প্রাইমের মান হচ্ছে সেন্টার থেকে ওই সেন্টার ডিসটেন্স, তাহলে এটাও কত? r+h। তাহলে আলটিমেটলি দেখো কত আসে, √2gm, কাটাকাটি করে r+h থাকে। এই ফর্মুলা কিন্তু তোমাকে আমি শুরুর দিকে, একদম শুরুর দিকে লিখে দিছিলাম, ঠিক আছে, যাতে তোমার আর প্রবলেমটা না থাকে। দেখো এখানে এই যে v = 2gm/r+h, এখানে আবার দেখাই দিলাম। হ্যাঁ, পরীক্ষায় তোমরা একটু দেখাই দিও, বুঝছো? এগুলো খুব শর্ট ম্যাথ তো, 3 নাম্বার দিতে স্যার নিজে একটু মানে কেমন জানি করবে আর কি। যদিও এগুলো কোনো লজিক্যাল ইয়া নাই, বাট দেখা দিবে এগুলো। তারপরে মানগুলো একটু বসায় দিই। 2 × 6.7 10⁻11 ইন্টু পৃথিবীর যে ভর আছে সেটা হচ্ছে ভাই কত? 6 × 10⁻24। এই কয়টা জিনিস কিন্তু একটু মুখস্থ করে ফেলতে হবে। আর এর মান হচ্ছে কত? 6.4 10⁻6 প্লাস এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হচ্ছে 2.5 × 10⁻6। মিটারে নিয়ে গেছি কিন্তু সবগুলা। ওকে, 2 × 6.7 9.5 কিলোমিটার পার সেকেন্ড। আমরা ওই যে মিটার থেকে এটাকে প্রায় ডিরেক্টলি কিলোমিটার নিয়ে গেছি, মানে এখানে যে রেজাল্ট আসছে ওটাকে 1000 দিয়ে ভাগ করে একবারে ডিরেক্টলি রেজাল্টটা নিয়ে গেছি, ঠিক আছে? ওকে, তাই গেস এই ব্যাপারটা বুঝছো? তোমরা একটু দেখে নাও যে এখানে আসলে কোনো মেজর ইস্যু আছে কিনা। আই থিঙ্ক তোমরা এটা ইজিলি এখান থেকে করে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আসলে পরেরটাই আমরা যাই। এটা তো মনে হয় আরো সহজ। কিছু ইনফরমেশন দেওয়া আছে ভাইয়া।
বলছে ভর দেওয়া আছে, মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, সূর্য থেকে দূরত্ব দেওয়া আছে। আচ্ছা, পৃথিবী দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে ইত্যাদি। বলছে উভয় গ্রহের কোন বস্তুর মুক্তিবেগ সমান হবে কিনা, দুইটা গ্রহের মুক্তিবেগ বের করতে হবে। এটা আমি করে দিব না, এটা আমার করে দেওয়া উচিত। ডিরেক্টলি ইউজ করেই বের করা যায়। আমরা পৃথিবীর জন্য বের করি স্কেপ ভেলোসিটি, ঠিক আছে? তাহলে রুট ওভার কত হবে? দেখো এখানে কিন্তু ডিরেক্টলি অভিকর্ষ ত্বরণ দেওয়া নেই, তাহলে ওই ফর্মুলাটা ইউজ করব, 2gm/r, এটা ইউজ করে ফেলো। এখানে তুমি কি আর্থের হচ্ছে ইয়া বসাবা, আর্থের ভর বসাবা, আর্থের রেডিয়াস বসাবা। সেম ভাবে VE ইকুয়াল টু রুট ওভার অফ 2gm, মার্সেরটা বসাবা, মার্স মানে m, মঙ্গল গ্রহ, আর হচ্ছে RM। এখান থেকে বসালে কিন্তু তোমার দুইটা রেজাল্ট চলে আসে, ঠিক আছে? তারপরে এখান থেকে যতগুলো রেজাল্ট আসে এটা বসাই দিবা, ঠিক আছে? অবভিয়াসলি দুইটা আলাদা আসবে, নরমালি কমন সেন্স। ওকে, এবার আসো আমরা পরে কোশ্চেনে চলে যাই। এটা কিন্তু তোমার সিকিউর কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন আসছে। 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথে বলছে ভাইয়া যে কোন একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান। ওকে, কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ আবার দ্বিগুণ হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। 3 কেজি ভরের একটি বস্তু উভয় গ্রহের পৃষ্ঠ থেকে এত কিলোমিটার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, করছে, সমস্যা নাই। গ নাম্বার বলছে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো, আর ঘ নাম্বারে বলছে উদ্দীপকে নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কিনা। ওকে, সলিউশন 1 নাম্বার। প্রথমে আমরা গ নাম্বারটা সলিউশন করি। পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করার জন্য কি লাগবে ভাইয়া? রুট ওভার 2gm/r², এটা ইউজ করো। 2gm/r, পৃথিবীর ভর বসাও, পৃথিবীর ব্যাসার্ধ বসাও, তাহলে 2 ইন্টু 6.67 10^11 ইন্টু পৃথিবীর যে ভর, এখানে যা দেওয়া আছে তাই বসাবা, ঠিক আছে? না দেওয়া থাকলে 6 ইন্টু 10^24 বসাবা, 5.97 ইন্টু 10^24, ঠিক আছে? আর ইয়ে হবে কত, ব্যাসার্ধ হবে কত, 6.4 10^6। এটা তো ওই যে 11.2 আসবে। হালকা একটু চেঞ্জ আসতে পারে, কারণ এখানে কিছু ভ্যালু চেঞ্জ করা, 6.4 হালকা চেঞ্জ করা আর কি। মানে ওই যে 11.155 কিলোমিটার পার সেকেন্ড বলা যায়, ঠিক আছে? সো এটা তো একদম ইজি, এটাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বাট আমাদের চেক করা লাগবে আসলে কি জানো, যে বলছে এটা কিন্তু শেষ, মুক্তিবেগ বের করা শেষ হয়ে গেছে। আমাকে বলছে উদ্দীপকে নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কিনা। কোন একটা বস্তু তার গ্রহে ফিরে আসবে কিনা এটা ডিপেন্ড করে মুক্তিবেগের উপর। তুমি যদি ওই বস্তুকে মুক্তিবেগের থেকে কম বেগে নিক্ষেপ করো, ও তো ফিরে আসবে, বা মুক্তিবেগ থেকে বেশি বেগে নিক্ষেপ করলে কিন্তু ফিরে আসবে না। তাহলে বলতো পৃথিবীতে কি ওর ফিরে আসার কথা? পৃথিবীর দিকে তাকাও, কারণ পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2, মোটামুটি ওকে নিক্ষেপ করা হয়েছে যে 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে। তার মানে কি পৃথিবীতে যদি 9 কিলোমিটার পার সেকেন্ডে নিক্ষেপ করে, ও পৃথিবীতে ফিরে আসবে, কারণ পৃথিবীর মুক্তিবেগ তার থেকে বড়। আমাকে এখন চেক করতে হবে ওই গ্রহ, আরেকটা গ্রহ, কি গ্রহ এটা, কি মঙ্গল বলছে? কাল্পনিক একটা গ্রহ। তাহলে এই কাল্পনিক গ্রহের আমরা কি বের করে নিব, মুক্তিবেগ বের করে নিব। দেখবো ওই মুক্তিবেগের থেকে 9 কিলোমিটার বড় নাকি ছোট। তাহলে আমি এটা অ্যাটলিস্ট শিওর হয়ে গেছি যে পৃথিবীতে ফিরে আসবে না, ঠিক আছে? তাহলে আমরা ঘ নম্বর যখন সলিউশন করতেছি, যে আমরা বলতে পারি পৃথিবীতে ফিরে আসবে, পৃথিবীতে ফিরে আসবে। কেন ফিরে আসবে? যেহেতু ওর যে বেগ, যে তোমার 9 কিলোমিটার পার সেকেন্ড, এটা কার থেকে ছোট বলো? 11.115 কিলোমিটার পার সেকেন্ড থেকে ছোট। 115 না, 155, 155 ছিল, সরি। 11.155,
ঠিক আছে, যেহেতু মুক্তিবেগ থেকে ছোট, ঠিক আছে, এই জন্য ফিরে আসবে। আচ্ছা, তাহলে ওই গ্রহের আমরা হচ্ছে মুক্তিবেগ বের করবি, ঠিক আছে, অন্য গ্রহ, ওই গ্রহের জন্য আমরা কি বের করবো ভাই, মুক্তিবেগ বের করবো। তাহলে ভি ইকুয়াল টু ফর্মুলা কি, √2gm/r। তাহলে এখানে বসায় দিই, এখানে 2 ইন্টু 6.67 10^11 ইন্টু এম এর মান কত, এম এর মান হচ্ছে বলছে পৃথিবীর ভরের সমান বলছে, ঠিক আছে, যে কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান, কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসার্ধ আবার দ্বিগুণ। ওকে, ভর সমান, ঠিক আছে, তাহলে ভর হচ্ছে ওইটাই হবে। ভর কত দেওয়া ছিল এখানে, কি ভর দেওয়া ছিল, একটা তো এক একটা দেওয়া থাকে। হ্যাঁ, 5.97 10^24 ডিভাইডেড বাই আর, আর এর মান হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে 2 ইন্টু কত, 6.4 ইন্টু 10^6। ব্যাসার্ধ যেহেতু দ্বিগুণ হয়ে গেছে, এটা আমরা এভাবে করে ফেলি। দেখো অলমোস্ট সবকিছু সেম আছে, জাস্ট এখানে নিচে 2 দিয়ে গুণ। ওকে, দেখো এটার ভ্যালু কত, অলমোস্ট এত মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা কিলোমিটার নিয়ে যাই তাহলে 7.887 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি অন্য গ্রহে নিক্ষিপ্ত বস্তুর বেগ মুক্তিবেগ থেকে বেশি। মুক্তিবেগ থেকে বেশি না বলতো, কারণ মুক্তিবেগ হচ্ছে 7.8 আর নিক্ষেপ করা হচ্ছে কত বেগে, 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে, তাহলে মুক্তি বেগের থেকে বেশি। তাই পৃথিবীতে ফিরে আসবে না, ঠিক আছে। বাট পৃথিবীতে কি ফিরে আসবে, হ্যাঁ পৃথিবীতে ফিরে আসবে, কারণ পৃথিবীতে আবার মুক্তিবেগের থেকে ওটা কম, তাই ফিরে আসবে না, কিন্তু পৃথিবীতে ফিরে আসবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমার সিকিউ, বিশেষ করে কোশ্চেনটা প্রায় থাকে যে তোমার ফিরে আসবে কি ফিরে আসবে না, তখন আমাদের আসলে কি বের করতে হয়, মুক্তিবেগ বের করতে হয়। ফিরে আসবে না, কিন্তু পৃথিবীতে ফিরে আসবে। তো আমরা এটা সলভ করলাম। এখন আমাদের কি আছে, আরেকটা সিকিউ, দেখি এটা তোমাদের করতে দেওয়া যায় কিনা। যদি কমপ্লেক্স ইজি হয় তাহলে আমি করবো না। উদ্দীপকে দুটি গ্রহের মুক্তিবেগ যথাক্রমে দেওয়া আছে সুন্দর মতো। আচ্ছা, এবং প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 4 গুণ। একটা রিলেশন দেওয়া আছে, প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 4 গুণ। ওকে, দ্বিতীয় গ্রহের পৃষ্ঠ থেকে এত মিটার পার বেগে দুটি বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। ওকে, গণাবস উদ্দীপকে উল্লেখিত দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। এটা তো ইজিলি করা যায়, তাই না? জাস্ট করে দিই, দেখো আমাদের জাস্ট বসায় দিতে হবে। বলছে দুটি গ্রহের মুক্তিবেগ যথাক্রমে এত দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ফর্মুলা বসায় দিই। এক নম্বরের জন্য কি হবে, ধরো আমাদের ভর ব্যাসার্ধ দুটো একসাথে চাইছে, তাই না? তাহলে মানে বসা দাও √2gm/r। এটা এই ফর্মুলাটা কেন নিয়েছি বলো তো ভাইয়া, এখানে দেখো তোমার ভরের সাথে সম্পর্ক দেওয়া আছে, সরি এই যে ভরের সাথে সম্পর্ক দেওয়া আছে, এন্ড এখানে তোমাকে বের করতে বলছে ব্যাসার্ধের অনুপাত। তার মানে যেখানে এম এবং আর আছে ওই ফর্মুলাটি আমি নিব। গট ইট? ওকে, সবকিছু লজিক্যাল থিঙ্কিং আছে। এবার দেখো, তো এখন আমরা প্রথম বস্তু, তাই না, তাই এটাকে ধরো m1 লিখলাম, এটাকে r1 লিখলাম। ওকে, সেম ভাবে ve2, এটা হচ্ছে আমরা গ নাম্বার সলিউশন করতেছি। এটার দেখো কত আসে, √2gm2, একটা হলো কত r2। এখানে বলা হয়েছে প্রথম গ্রহের ভর m1 দ্বিতীয় গ্রহের ভরের 4 গুণ, তার মানে m2 থেকে কত গুণ, 4 গুণ। এটা আমাদের কাজে লাগবে। ওকে, এখন আমরা দুটাকে রেশিও করে দিই। দেখো এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। কি বলছে, দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত বের করতে, মানে r1:r2 বের করতে বলছে। তাহলে আমরা জাস্ট এক না
আমরা 2/1 করব, তাহলে সুবিধা হচ্ছে দেখো 2/1 করলে ডিরেক্টলি আনসারটা চলে আসে 2/1। তাহলে উপরে কি হবে VE2 ডিভাইডেড বাই VE1, সরি কাটাকাটি করলে কি থাকবে বলো এখানে, এই 2 টু কাটাকাটি চলে যাবে, এই জিজি কাটাকাটি চলে যাবে। ওকে, তার মানে উপরে থাকবে দেখো, আমি যদি পুরো রুট ওভারটা যদি একসাথে নিয়ে আসি, পুরোটা রুট ওভার একসাথে নিয়ে আসলাম, ঠিক আছে, কারণ তুমি যখন ভাগ করবা এটার উপর রুট ওভার আছে, এটার উপর রুট ওভার আছে, তাহলে পুরোটার উপর রুট ওভার নিয়ে গেলাম। এখন ভাগ করার ক্ষেত্রে দেখবা কাটাকাটি যাচ্ছে, 2 টু কাটাকাটি যাবে, জিজি কাটাকাটি যাবে, তাহলে VE2 যেহেতু উপরে আছে তার মানে M2 উপরে থাকবে। ওকে, আর এটা এমন চলে যাবে কোথায়, নিচে। সেম ভাবে দেখো VE2 আর যেহেতু R2 যেহেতু নিচে আছে, এখানে R2 থাকবে, আর এটার যে R1 এটা চলে যাবে কোথায়, উপরে। ওকে, ওকে, এখন এখান থেকে জাস্ট আমাদের ভ্যালুগুলো ইনপুট করে দিলেই হয়। VE2 2 নম্বরের জন্য বের হচ্ছে 5.2, 1 নম্বরের জন্য হচ্ছে 11. ইকুয়াল টু, এখান থেকে দেখো M2 এর জায়গায় তো কিছু লেখা যায় না, বাট M1 এর জায়গায় লেখা যায় 4 M2 লেখা যায়, আর উপরে আছে কত M2, এটা হচ্ছে কত R1, এটা হচ্ছে কত R2 রুট ওভার। এখান থেকে যদি সামনে যাই, দেখো এটাকে স্কোয়ার করে দিতে পারি ডিরেক্টলি আমরা, যে 5.2 ভাগ হচ্ছে 11.2 কত আসে, সেটাকে স্কোয়ার করলে ডিরেক্টলি দেখো একটা রেজাল্ট চলে আসে, ওটাই আমরা বসে দিচ্ছি যে 0.215 ইকুয়াল টু হচ্ছে কত R1 R2 আর এখানে একটা 4 আছে, তাই না? সো এখান থেকে দেখো 4 দিয়ে গুণ করো, ইনটু 4, 4 টা ওই পাশে যায় কি গুণ হয়ে যাবে না, 0.86 ইকুয়াল টু হচ্ছে কত R1 বাই R2। তাহলে বলছে যে দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাতটা এরকম হবে, বুঝে গেছে? যে R1 আর R2 অনুপাতটা এরকম হবে। আই থিঙ্ক আমাদের এখানে কোনো মেজর মিস্টেক হয় নাই। 5.2 11.2 ঠিক আছে সিকোয়েন্স, আর এইটার M2 উপরে থাকবে, M1 নিচে থাকবে, এইটার হচ্ছে R2 নিচে থাকবে, আর উপরে চলে যাবে। ওকে, সো এইটাই ছিল আমাদের এখানকার রেজাল্ট আর কি। তো গ নম্বর আমাদের সলিউশন হয়ে গেছে, এবার হচ্ছে আমরা যাব পরবর্তীতে গ নম্বরে। গ নম্বরটা আই গেস আরো সহজ, আমি তোমাদের হিন্ট দিয়ে দিলে তোমরা দেখো করতে পারবে কিনা। এখানে দেখো কি দেওয়া আছে, যে উভয় বস্তু নিজ গ্রহে পৃষ্ঠ থেকে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা। তার মানে দুইটার জন্য আসলে কি বের করতে হবে ভাই, দুইটার জন্যই হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান বের করা লাগবে, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণ দিয়ে চেক করবো একটা থেকে একটা কতটুকু উঠবে। এখন এখান থেকে কি অভিকর্ষ ত্বরণটা বের করা যায়? ডিরেক্টলি বের না করতে পারলেও তার তো অনুপাত করতে পারবা, ওটাতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা চলো এটা দিয়ে আমরা বের করি। আচ্ছা, তাহলে প্রথমটার জন্য যে G1 ভূপৃষ্ঠে G এর মান হবে কত, যে ধরো Gm/r², তাই না, প্রথমটার জন্য। আচ্ছা, আর 2 নম্বরের জন্য কত হবে, Gm2 ডিভাইডেড বাই r2²। G1 আর G2 এর মধ্যে আমরা রেশিও বানায় ফেলবো। দেখো G1/G2 ইকুয়াল টু কত লেখা যায়, ভাগ হবে না, GG কাটা যাবে, থাকবে কি উপরে, দেখো G1 যখন লিখতেছি তাহলে r1² নিচে থাকবে, M1 টা উপরে থাকবে, ইনটু G2 নিচে না, তাহলে এটা উল্টে যাবে, আবার G2 যে r2² এটা চলে যাবে উপরে, আর এটা যে M2 এটা নিচে চলে যাবে। তোমরা যদি এটা বুঝতে অসুবিধা হয়, সিম্পলি বোঝা যায়, এটা এভাবে মনে রাখবা, এই যে তোমার G1 উপরে না, তাহলে G1 এর সিকোয়েন্স ঠিক থাকবে সবসময়, যেটা উপরে থাকে ওটার সিকোয়েন্স ঠিক থাকে, আগেরটাতে সেম ভাবে করাইছি। G1 যেহেতু উপরে আছে তার মানে এটার r1² নিচে থাকবে, M1 উপরে থাকবে, এটা সিকোয়েন্স চেঞ্জ হবে না, যেটা নিচে আছে সেটা উল্টে যাবে। তাহলে G2 নিচে আছে, তাহলে r2² চলে যাবে উপরে আর M2 চলে যাবে নিচে, আর তাদের মধ্যে কমন যে জিনিসগুলো আছে ওগুলো কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু দরকার, না হলে তোমরা মাঝে মাঝে যে সলভ করতে তোমাদের প্রচুর টাইম লেগে যায়। ওকে,
এবার দেখো যে আমরা যে g1/g2 ইকুয়াল টু লেখা যায় যে m1 কত 4m2 না, 4 গুণ ছিল না ভর, তাহলে এটা চলে যাচ্ছে। আর দেখো r2/r1, বা এটাকে তুমি দেখো এটাকে আরেকভাবে লেখা যায় যে আমরা এখান থেকে পড়ছি যে r1/r2 এটার মান হচ্ছে কত, একটু আগে পড়ে আসলাম, কত ছিল মান 0.86, তাহলে এখান থেকে r2/r1 এর মান কত হবে, 1.16। তাহলে এই যে দেখো এই r2/r1 কে r2/r1 এটাকে দেখো হোল স্কয়ার হিসেবে লেখা যায় একসাথে। আলটিমেটলি দেখো g1/g2 ইকুয়াল টু আলটিমেটলি কি হবে দেখো 4 ইনটু এটা যে 1.16 স্কয়ার, ফাইভ পয়েন্ট থ্রি এইট। তাহলে g1 এর মান হচ্ছে 5.38 g2, ঠিক আছে। এটা দিয়ে এখন আমরা অ্যাজাম্পশন করা যায় কে কতটুকু উপরে উঠবে, বুঝছো? আমার কোশ্চেনে জাস্ট এটা জানতে চাইছে যে উভয় বস্তু নিজ গ্রহ পৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা। সমান উচ্চতায় উঠবে না, কেন উঠবে না ভাই বলো? কারণ হচ্ছে এই যে যেটার g1 যেটার g বড়, ঠিক আছে, কারণ আমরা জানি উপরে ওঠার ক্ষেত্রে যেটা ডিপেন্ড করে, একটু খেয়াল করো সমান উচ্চতায় উঠবে কিনা। আমরা জানি দেখো আমরা জানি h max equal to u square by 2g, তাই না? তো g যদি বড় হয়, g বড় হলে h ছোট হবে, তাই না? ওকে, তাহলে যেটার g বড় তার h কত ছোট হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি g1 বড়, তাহলে h1 কি হবে ছোট। g1 কেমনে বড় বুঝছি, দেখো g1 টা হচ্ছে g2 থেকে এত গুণ বড় আর g2 হচ্ছে ছোট, তাহলে এইটার জন্য যে h2 হবে সেটা হবে কি বড়, কখনো সমান হবে না। এখান থেকে এক্স্যাক্টলি ভ্যালু বের করা সম্ভব, তুমি এখান থেকে মানগুলা বের করতে পারবে, ঠিক আছে, মানে এক্সাক্ট মান বের করতে পারবে না, বাট কাছাকাছি এটা হবে, ঠিক আছে। আই গেস তোমরা বুঝতে পারছো, বাকিটুকু তোমরা করতে পারবে না। এখানে আসলে করার মতো কোনো অপশন নাই, কারণ তুমি জি এর মান তো জানো না, সো আলটিমেটলি এটা করতে পারবে না, ঠিক আছে। এন্ড তুমি এটা ধরে নিতে পারো যেহেতু এটা পৃথিবীর মুক্তি বেগ যথাক্রমে 11.2 কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে, মানে দুটি গ্রহ, এটাকে পৃথিবী ধরে 9.8 ধরে করতে পারো, আই গেস কোনো প্রবলেম হবে না, কারণ তুমি এখানে যতটুকু অ্যানালাইসিস করা কিন্তু করে ফেলছো। তো এটা যদি তুমি 9.8 ধরে এটা মান বের করো, মানটা বের করে দেখা দিবো, ঠিক আছে, মান বের করে দেখাবো, মান বের করে দেখাবো, ধরতে পারো সমস্যা নাই, যেহেতু ওটা পৃথিবীরই মুক্তিবেগ মনে হচ্ছে 11.2, জি এর মানে এটা 9.8 ধরবা, এটা হচ্ছে জি1, আর জি2 এর জন্য কত হবে, জি2 হবে কি জি1 থেকে এত গুণ কম, জি2 এর মান বসায় দেখবে দুইটা আলাদা আসছে। তো আই গেস তোমাদের এটা আমি ক্লিয়ার করতে পারছি। আমাদের লাস্ট একটা ম্যাথ আছে, এন্ড এই ম্যাথটা হচ্ছে অ্যাডমিশনের জন্য, ফর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটা তোমার 10 স্টার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর দিতে পারতেছি না, ওকে, এটা করতে হবে। তো এটা দেখো আমাকে বলছে যে কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে উলম্ব বরাবর নিক্ষেপ করলে কত উচ্চতায় উঠবে। এখন আমরা ছোটবেলায় পড়ে আসছি যে h max ইকুয়াল টু u স্কয়ার বাই 2g, তাই না? এটা কি এখানে ইউজ করা যাবে কিনা বলো তো? এটা ইউজ করা যাবে না, কেন যাবে না সেটা ক্লাসের শুরুর দিকে আমি ক্লিয়ার করছিলাম, যে তোমার এখানে কিন্তু হাইটটা অনেক বড়, তাই না? আর এই যে জি জি কিন্তু কনস্ট্যান্ট না, তুমি উপর দিকে উঠতে থাকলে অভিকর্ষের ত্বরণ কমতে থাকে, তাহলে তুমি যে জি এর ভ্যালুটা বসাইতেছো 9.8, সেটা কি ওইটার অ্যাকচুয়াল ভ্যালু নাকি বেশি বসাইতেছো না? সো এখানে কিন্তু একটা চেঞ্জ আসবে। এই জন্য এটাকে আমরা এই নিয়মে না করে আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি মানে যান্ত্রিক শক্তি নিত্যতা দিয়ে করব, ঠিক আছে। তো তার জন্য আমরা ছোট করে একটা পৃথিবী আঁকা নেই, সমস্যা তো নাই, ওকে। এটা তো ধরো একটা পৃথিবী, এটা পৃথিবীর সেন্টার, এন্ড এটা হচ্ছে পৃথিবীর আর এখান থেকে তুমি নিক্ষেপ করছো বস্তুটাকে,
তাহলে হাইট কতটুকু উঠছে? এই উচ্চতায় উঠছে। তাহলে আমরা কি করব, এটা হচ্ছে আমার ইনিশিয়াল, আর এটা হচ্ছে ভাই আমার কি ফাইনাল। তাহলে আমরা ইনিশিয়ালি যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা ইউজ করব। ঠিক আছে, তো তোমরা একটু ট্রাই করে দেখো এটা করতে পারো কিনা যান্ত্রিক শক্তির নিত্যতা দিয়ে। দেখো এখন আমরা কি করব, যে আমাদের ইনিশিয়ালি তার যে বিভব শক্তি ছিল প্লাস ইনিশিয়ালি তার যে গতি শক্তি ছিল ইকুয়ালটা হবে কি ফাইনাল, মানে এইখানে তার যে বিভব শক্তি প্লাস এইখানে তার যে গতি শক্তি ইকুয়ালটা হবে এইখানে, মানে ফাইনালি তার বিভব শক্তি এবং গতি শক্তির কি সমান। এটা এটা দিয়ে তুমি সবকিছু করতে পারবা। এখন এখানে দেখো তো এটা থেকে এটা ডিসটেন্স কত আর না, তাহলে ফর্মুলা কি জানি হয়, আমাদের বিভব শক্তির ক্ষেত্রে সবসময় মাইনাস চলে আসে, যে 2g mm বাই সরি 2 আসলো কই থেকে, মাইনাস জি এম এম বাই আর প্লাস কত বেগে নিক্ষেপ করছো, ভি বেগে, তার মানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ফাইনালি যখন এখানে গেছো এই ডিসটেন্সটা কত এইচ, তুমি ধরে নিচ্ছ কত উচ্চতায় উঠবে, এইচ উচ্চতায় উঠবে, এটা ধরি। এইচ উচ্চতায় উঠবে, তাহলে এইচ উচ্চতার ক্ষেত্রে যদি আমাদের এটা বের করতে হয় বিভব শক্তি, তাহলে ফর্মুলা কি 2g mm থাকবে, নিচে কত আসবে দেখো তো, সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স কতটুকু আর প্লাস এইচ। আর ফাইনালি যখন একবারে উপরে পৌঁছাইছে তখন কি বস্তুটা স্থির হয়ে গেছে না, স্থির হয়ে গেলে কাইনেটিক এনার্জি কত, জিরো না, কারণ ও তো স্থির হয়ে গেছে, বেগ শূন্য মানে কাইনেটিক এনার্জিও শূন্য। এবার দেখো এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু স্মল এমটা আছে, তাহলে আমি কিন্তু চাইলে সবগুলো থেকে বাদ দিতে পারি কমন নিয়ে, আমি ডিরেক্টলি জাস্ট এইভাবে দেখাই দিলাম আর কি। তো তখন আমাদের থাকে মাইনাস জিএম বাই আর প্লাস হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস জিএম বাই হচ্ছে কত আর প্লাস এইচ। তো এখানে আমাদের জাস্ট শর্টকাট, এত কিছু ক্যালকুলেশন করার দরকার নেই, অ্যাডমিশনের ম্যাথ জাস্ট যেটা করতে পারো একবারে ডিগ্রি ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়, বাট ওইগুলো আমি পরে দেখাবো ক্যালকুলেটর হেক্স। এখন যেটা করতে পারো যে এই পুরো পার্টটা আছে না, এই আর প্লাস এইচটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে থাকে কত মাইনাস জিএম, নিচে কি করবা এই পুরো পার্টটা নিচে চলে যাবে, পুরো পার্টটা কত থাকে যে জিএম বাই আর মাইনাস প্লাস ভি স্কোয়ার বাই 2 শেষ। বুঝতে পারছো কিনা? তারপরে জাস্ট কি করব, এইচ ইকুয়াল টু দেখো মাইনাস জিএম, নিচে থাকতেছে মাইনাস জিএম বাই আর প্লাস ভি স্কোয়ার বাই 2 ইন্টু সরি আরটা বসে গেলে মাইনাস আর হয়ে যাবে। এবার জাস্ট বসায় দাও সুন্দর মতো, আর কোনো কাজ নাই এখানে। ওকে, সো আমি মাইনাস বসাইলাম, উপরে কত হবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। পৃথিবীর ভর কত, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। এটার যে ভ্যালুটা আসবে ব্র্যাকেটটা এই পাশে হবে। ওকে, আর নিচে যেটা হবে ব্র্যাকেট দিয়ে মাইনাস 6.673 10 ইনভার্স -11 4 divided by r 6.4 into 10 to the power 6 প্লাস ভি স্কোয়ার বাই 2। ভি স্কোয়ার মানে হচ্ছে কত 5000। অলমোস্ট এইচ এর যে ভ্যালু আসছে 1.59 ইন্টু সবগুলো বসানোর পরে
10⁻⁶ মিটার। ওকে, প্রথমে এখান থেকে এটাকে জাস্ট যদি আমরা এটা মিটারে কনভার্সন করে নেই তাহলে চলে আসবে যে 1599 কিলোমিটার, and this is the answer. Okay, so I guess আমরা এই মুক্তিবেগ নিয়ে যতগুলা টপিক ছিল সবগুলা টপিক এখানে প্রপার ওয়েতে শেষ করছি। এখানে আর মেজর তোমাদের আর কোনো ইস্যুস হবে না। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য আমাদের টপিক মুক্তিবেগ। আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে আমরা গ্রহ উপগ্রহ নিয়ে আলোচনা করব, বহিঃস্থিত উপগ্রহ, উপগ্রহের পর্যায়কাল, বেগ ইত্যাদি। সো আশা করি ভিডিওগুলো তোমাদের হেল্প করবে। যদি কোনো কিছু এখানে কনফিউশন থাকে অবভিয়াসলি আমাকে জানাবে।